This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. হাড্ডাহাড্ডি লড়াই চলছে, লড়াই শুরু হয়ে গেছে। সেই সমীক্ষা একের পর এক চলে আসছে সামনে। বুথ ফেরত সমীক্ষা মিলিয়ে দেখলে দিল্লি দখলের পথে আজকে বিজেপি। আড়াই দশক পরে রাজধানীতে ফুটতে চলেছে পদ্ম। স্বপ্ন পূরণের পথে কি মোদি? সেদিকে নজর থাকবে। ইভিএম খোলবার সময় হয়ে গেছে। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবার আগে আরও একবার জানাবো, বুথ ফেরত সমীক্ষা মিলিয়ে দিচ্ছে, কারণ দিল্লি দখলের পথে বিজেপি। এই মুহূর্তের আপডেট জানাবো আপনাদের। এই মুহূর্তের আপডেটে বলছে বিজেপি 50, আপ 19 এবং কংগ্রেস 1। একেবারে দিল্লির দিল পদ্মে এখনো পর্যন্ত যা রায় বলছে, দিল্লির রায়ের মোট আসন 70, ম্যাজিক ফিগার 36 এবং দেখা যাচ্ছে বিজেপি ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে। বিজেপি 50, আপ 19 এবং কংগ্রেস 1। বুথ ফেরত সমীক্ষা বোধহয় মিলিয়ে দিতে চলেছে বিজেপি। দিল্লি দখলের পথে বিজেপি। আড়াই দশক পর রাজধানীতে আবার পদ্ম ফুটতে চলেছে। স্বপ্ন পূরণের পথে মোদি। দিল্লিতে বড় ধাক্কা আপের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষণ ঝন্টু বড়াই। ঝন্টু বাবু, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। দেখুন, আজকের যা সমীকরণ বলছে, সেই সমীকরণে বোধহয় আড়াই দশকের খরা কাটতে চলেছে। একদম ঠিক। এটার একটা বড় কারণ হতে পারে। দেখো, 11টা জেলায় মূলত হিন্দু অধ্যুষিত 11টা জেলা দিল্লি, কিন্তু এখানে ভাইটাল হচ্ছে 13% মুসলিম সংখ্যালঘুদের বাস। কংগ্রেসের সাথে যে ধরনের একদম আড়াআড়ি সম্পর্কের মাধ্যমে গড়ে উঠেছিল, সেই সময় কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এইরকম পোলারাইজ ক্যারেক্টার ছিল না। বিশেষ করে সদ্য বাংলাদেশের ইস্যুতে তোমরা দেখবে ভোটের আগে দিল্লিতে একের পর এক কলোনির থেকে বাংলাদেশি অবৈধ নাগরিকদের যে ধরপাকড় এবং ওপার বাংলায় যে সংখ্যালঘু নির্যাতনের একটা হাইপ তোলা, মানে এটা সত্যি ঘটনা, সেটাকে প্রচারে আনা, সেই সিচুয়েশনটা থাকে যেমন ছিল না, তেমন আপের সাথে কংগ্রেসের যে ভয়ানক আড়াআড়ি সম্পর্ক, এতে কিন্তু মুসলিম ভোটের একটা বড় অংশ সরে গিয়েছে কংগ্রেসের দিকে। এটা আপে ছিল, আপের সম্পত্তি ছিল 13%। এবং তোমাকে বলি যে শাহিনবাগ যে আন্দোলনটা হলো, সেই সময় তোমরা দেখবে আপ নেতা কেজরিওয়াল সন্তর্পণে এই পোলারাইজ ক্যারেক্টার যে বিজেপি করতে চেয়েছিল 2020 নির্বাচনে, সেটাকে সাকসেসফুল হতে দেয়নি বলে কখনো তিনি বজরংবলীর ইয়েতে চলে গেছেন, হনুমান চল্লিশা পড়েছেন, সন্তর্পণে শাহিনবাগ আন্দোলন থেকে নিজেকে সরিয়ে রেখেছেন, যাতে পোলারাইজ ক্যারেক্টারের এতে তাওয়ায় রুটি সেঁকতে না পারে বিজেপি। কিন্তু এবছর কিন্তু তা হয়নি। একের পর এক বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন এবং দিল্লির বিভিন্ন কলোনির থেকে যে অনুপ্রবেশকারীদের ধরে বের করা হচ্ছিল অমিত শাহ দপ্তরের মাধ্যমে, সেটা 11টা জেলা, হিন্দু অধ্যুষিত 11টা জেলায় একটা বড় প্রভাব ফেলেছে হিন্দু জনমানসে। কারণ ওখানে কিন্তু একটা বড় অংশ হিন্দু জনগোষ্ঠী। এবং খেয়াল রাখবে যে দিল্লিতে কিন্তু 71.7 লাখ মহিলা ভোটার। এখানে দুটো দলই এবার মহিলাদের ক্ষেত্রে ভোট পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মুখ্যত বিজেপি দেখবে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা নগদে 2500 টাকা দেবো ক্ষমতায় আসলে। এদিকে আপ কিন্তু 1000 থেকে বাড়িয়ে 2100 টাকা করেছে। অর্থাৎ জনমোহিনীর দিক থেকে, অনুদানের রাজনীতির থেকে উভয় একই অ্যাক্সিসে এসছে, কিন্তু কার্যকারণে আইডেন্টিটি পলিটিক্সে কিন্তু বিজেপি যোজন এগিয়ে ছিল। একে কংগ্রেসের সাথে খাড়াখাড়ি সম্পর্ক এবং ইন্ডি জোটে মমতা এবং কেজরিওয়ালের সরাসরি আপনি আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আরো একবার ফিরবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার একেবারে দিল্লির বিজেপির অফিস থেকে রয়েছেন। আমি জ্যোতির্ময়ের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো। জ্যোতির্ময়, তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন জনমোহিনী প্রজেক্ট, এগুলোকে কাজ করিয়ে, এগুলোকে সামনে এনে আপ নিজের ক্ষমতা ধরে রেখেছিল এতদিন পর্যন্ত, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে একটার পর একটা এই যে প্রজেক্টগুলো, সেই প্রজেক্টগুলো ঠিক কতখানি আর কাজ করতে পারে, বা সমানভাবে বিজেপিও তো বেশ অনেকগুলো জনমোহিনী প্রজেক্ট দিল্লিবাসীর জন্য দিচ্ছে। দেখো, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বিজেপির স্টেট অফিসের ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগে যখন শেষ আমরা এই ছবি দেখিয়েছি, তখন এই গেট বন্ধ ছিল এবং তখনও পর্যন্ত দিল্লির বিভিন্ন শীর্ষ নেতারা, অর্থাৎ দিল্লির রাজনীতিতে যারা বিজেপির শীর্ষ নেতারা, তারা তখনও পর্যন্ত আসেননি। এবার যখন সকাল 9টা থেকে ধীরে ধীরে এগোচ্ছে, এবং যেটা আমরা প্রাথমিকভাবে পোস্টাল ব্যালটের ট্রেন্ড বলে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু সেটাই সারা দিনের অভিমুখ হতে পারে এমন একটা সম্ভাবনার জায়গা তৈরি করছে, তখন
তখন কিন্তু বিজেপি স্টেট অফিসে ভিড় ক্রমশ ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ এটা জয়ের ইঙ্গিত কিনা তা স্পষ্টভাবে বলতে আরও কিছুটা সময় আমাদের লাগবে। তুমি যে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দিল্লির যে সামগ্রিক বরাবরের যে চরিত্র, সেই চরিত্রটা কিছুটা বিশ্লেষণ করতে হবে। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে এই জায়গা তারা বিজেপিকে ঢেলে ভোট দেয়, আবার ঠিক কয়েক মাস বাদে যখন বিধানসভা ভোট হচ্ছে তারা সম্পূর্ণভাবে উল্টো পথে হেঁটে তারা আম আদমি পার্টিকে ভোট দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ এখানকার মোট ভোটারের ৬৭% মধ্যবিত্ত, এবং এই মধ্যবিত্তের চরিত্র সারা দেশে কার্যত এক। তারা যে রাজনৈতিক দলের কাছ থেকে সবথেকে বেশি সুবিধা তারা পাবেন, বরাবর তারা তার পাশে থাকেন। এবং দিল্লিতে আম আদমি পার্টি মূলত দুটি কাজ তারা করেছেন। একেবারে যারা গরিব অংশ, পিছিয়ে পড়া অংশ, অর্থাৎ এখানকার যদি পূর্বাঞ্চলীদের কথা আমরা বলি, এখানকার যদি বাল্মীকি ভোটারদের কথা আমরা বলি, যদি আমরা দলিতদের কথা বলি, তাহলে যেভাবে বিজলির ক্ষেত্রে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হয়েছে, যেভাবে জলের বিলে ছাড় দেওয়া হয়েছে, তা এতদিন পর্যন্ত আম আদমি পার্টিকে ডিভিডেন্ড দিয়েছে। দ্বিতীয়ত, আমরা যদি মধ্যবিত্তের ক্ষেত্রে আসি, তাহলে চিকিৎসা পরিষেবা এবং শিক্ষার পরিকাঠামোকে যেভাবে ঢেলে সাজানো হয়েছে, তাতে স্কুল তৈরি হয়েছে, যেভাবে মহল্লা ক্লিনিক তৈরি হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষ নার্সিংহোম ছেড়ে গিয়ে চিকিৎসা করেছেন, তারা সেই কারণের জন্য আম আদমি পার্টিকে দুহাত তুলে এতদিন পর্যন্ত আশীর্বাদ দিয়েছেন। কিন্তু গত ৫ বছর ধরে আম আদমি পার্টির এই যে জনমোহিনী প্রকল্প বা অনুদানের প্রকল্পের মাধ্যমে ভোট ব্যাংক তৈরি করা, বেনিফিশিয়ারি ভোট ব্যাংক তৈরি করা, এই পথটাকে আটকানোর জন্য বিজেপি ধাপে ধাপে পা ফেলেছে এবং তাদের মূল অস্ত্র হিসেবে কাজে এসেছে লেফটেন্যান্ট গভর্নর। অর্থাৎ যখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেটে, যখনই কোনো সিদ্ধান্ত পাশ হয়েছে বিধানসভার অভ্যন্তরে, তা বাস্তবায়িত করার ক্ষেত্রে দেখা গিয়েছে যে লেফটেন্যান্ট গভর্নর তিনি হস্তক্ষেপ করেছেন, আর এর ফলে একটা পরোক্ষ পলিসি প্যারালাইসিসের জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ যে জনমোহিনী প্রকল্পের সুবিধা এতদিন পর্যন্ত মানুষ পাচ্ছিলেন, সেই সুবিধা পাওয়ার ধারাবাহিকতার ক্ষেত্রে কোথাও একটা স্থলতা এসছে, কোথাও কোথাও সম্পূর্ণভাবে প্রতিবন্ধকতা এসছে। আর ঠিক এই জায়গাতেই বিজেপি প্রচার করেছে, টানা পাল্টা সমান্তরাল প্রচার তারা করে গিয়েছে। যদি বিজেপি সরকার আসে, তাহলে যে প্রকল্প এতদিন ধরে চলছিল, যে সুবিধা তারা এতদিন ধরে পাচ্ছিলেন, সেই সুবিধা আরও বেশি মাত্রায় তারা পাবেন এবং কোথাও কোনো রকম প্রতিবন্ধকতা থাকবে না। কারণ যদি বিধানসভা এবং তার পাশাপাশি সংসদ একই পার্টির হাতে থাকে, অর্থাৎ বিজেপির হাতে থাকে, তাহলে এই যে লেফটেন্যান্ট গভর্নরের প্রতিবন্ধকতা, যার ফলশ্রুতি সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, তা কোনোভাবেই থাকবে না। কোথাও হয়তো দিল্লির এই যে মধ্যবিত্ত অংশ, কোথাও হয়তো দিল্লির যারা গরিব অংশ, যারা এই সুবিধার কারণে এতদিন ভোট দিচ্ছিলেন, তারা এবার মনে করছেন যে কোথাও হয়তো এবার বিজেপি এলে পরে তাদের লাভ অনেক বেশি। এর পাশাপাশি আরও কয়েকটা ফ্যাক্টর কিন্তু অবশ্যই কাজ করে গিয়েছে, আমাদেরকে বলতে হবে। একটা সরকার যখন টানা ৩বার তারা ক্ষমতায় আসার পরে যখন চতুর্থবার তারা ক্ষমতায় আসতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া যে অত্যন্ত প্রবল হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। আর আম আদমি পার্টি তারা এতদিন পর্যন্ত সংখ্যালঘু ভোট তারা সম্পূর্ণভাবে পেয়ে এসেছেন, কিন্তু বিজেপিকে টক্কর দেওয়ার জন্য আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল, যেমনটা আমরা কিছুক্ষণ আগেও শুনছিলাম, তিনি বারবার শুধুমাত্র হনুমান মন্দিরে ছুটে গিয়ে মাথা ঠেকান না, তার পাশাপাশি সফট হিন্দুত্বের রাস্তাকেও তিনি তার অন্যতম হাতিয়ার হিসেবে তিনি বেছে নিয়েছেন। আর ঠিক এই জায়গাটাকেই এবারে কাজে লাগাতে চেয়েছে কংগ্রেস, এই জায়গাটাকেই এবারে কাজে লাগাতে আসরে নেমে পড়েছে আসাউদ্দিন ওয়েসির AIMIM, এবং কিছুটা ভোট পার্সেন্টেজ যে তাদের বাড়তে চলেছে, আসন না বাড়লেও সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর সেটা স্বাভাবিকভাবেই যে আম আদমি পার্টির যে জমি, সেই জমিতে যে স্পষ্টভাবে ভাগ বসিয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং অবশ্যই মহিলাদের ক্ষেত্রে, মধ্যবিত্তের ক্ষেত্রে যেভাবে বিজেপি লাগাতার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এসেছে, তাতে এতদিন পর্যন্ত যে জনমোহিনী প্রকল্পকে বিজেপি রেবড়ি পলিটিক্স বলে এতদিন পর্যন্ত প্রচার করত, তা যে পাল্টা এবার তাদেরও পথ, অর্থাৎ তারা যে আরও সুবিধা দিতে তৈরি, সেই বিষয়টা কোথাও সাধারণ মানুষকে কনভিন্স করেছে। সেই কারণেই কিন্তু বিজেপির পক্ষে মানুষ এবারে ভোট দিয়েছে। আমরা এখনো পর্যন্ত যে ছবিটা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু আমরা আর প্রাথমিক ট্রেন্ড বলতে পারবো না, বরং বলা যেতে পারে যে একটা অভিমুখের আভাস পাওয়া যাচ্ছে। কারণ টানা 1 ঘন্টার বেশি অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন, টানা 1 ঘন্টার বেশি সময় কালকাজি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন, জ্যোতির্ময়, দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত দিল্লিতে কিন্তু বড় ধাক্কা আপের, কারণ পিছিয়ে রয়েছেন খোদ কেজরিওয়াল, পিছিয়ে রয়েছেন আতিশি মার্লেনা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু ঝন্টুদার সঙ্গে কথা বলবো। ঝন্টুদা, যে বিষয়ে আপনি কথা বলছিলেন, দেখুন আরও একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে, 2026-এ ভোট রয়েছে। এই যে আঞ্চলিক শক্তিগুলো, সেগুলোর কি পরিণতি হতে পারে যদি বিজেপি দিল্লিতে আসে? না, কি পরিণতি হতে পারে
আমি পরিষ্কার বলছি, বিজেপি কিন্তু আঞ্চলিক দলগুলোর সাথে পেরে না ওঠার একটা বড় কারণ হচ্ছে এই আঞ্চলিক দলগুলো প্রচন্ড বেশি পপুলার পলিটিক্সটাকে গেইন করার চেষ্টা করে, যেমন তৃণমূল। এখানে আরও কিছু ভোট রাজনীতিটা তো একমুখী হয় না। দিল্লি যেমন কতগুলো ফ্যাক্টর থাকে, এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচেয়ে বড়, আমি বলতে পারি ভারতবর্ষের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যে দুটো আঞ্চলিক দল, তার মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিজেপির ক্ষেত্রে চ্যালেঞ্জিং পার্ট। এই বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাধাটা হতে পারে সেটা হচ্ছে এখানে কিন্তু ভোট ডেমোগ্রাফিটা দিল্লির মতো নয়। এখানে প্রতি 3 জন ভোটার পিছু একটা সংখ্যালঘু ভোটার আছে লাস্ট 2011 সেন্সাস অনুযায়ী। ফলে এই জায়গাটায় স্ট্র্যাটেজি কি বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চেঞ্জ করবে, যে তাদের হিন্দুত্ববাদীর মুখটাকে কিছুটা হলো সফট করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? এটা যদি হয় তাহলে তাদের সবচেয়ে বড় আরেকটা যে কাউন্টার পার্ট, মানে তাদের যে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তৃণমূল, তাকে ডিফেন্ড করতে পারলেও পারতে পারে। কিন্তু আপাতত দিল্লিতে 11টা জেলার মধ্যে কিন্তু 13% এই যে সংখ্যালঘু অধ্যুষিত কিছু কিছু অংশ, সেই ভোটটা কিন্তু সুইপ করে গেছে। তোমার প্রতিনিধি বলল, আমরা হিসাব দেখিয়েছিলাম কংগ্রেসের কাছে যাবে এবং AIM এর কাছে কিছুটা যাবে। ফলে এটা কিন্তু মানে একান্তভাবে রেজিমেন্টেড ভোটার ছিল কেজরিওয়ালের। এটা কিন্তু তৃণমূলের ক্ষেত্রে যেখানে একটা বাড়তি সুবিধে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটাকে কতটা থাবা বসাতে পারবে বাম কংগ্রেস বা তোমার এখানকার যারা এই তোমার আমাদের নওশাদ সিদ্দিকীর দল, তার উপরে ডিপেন্ড করবে। আলটিমেটলি দিল্লির ভোটে যদি পর্যুদস্ত হয়ে যায় অন্যতম পপুলার পলিটিক্যাল পার্টি কেজরিওয়াল, তাহলে কিন্তু আগামীতে এই পপুলার লোকাল পলিটিক্যাল পার্টিগুলোকে কিভাবে ডিফেন্ড করতে পারবে তার একটা নতুন দিগন্ত তৈরি করবে, বা এটা নিয়ে ফার্দার ওরা ঝাঁপিয়ে পড়বে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। একেবারে সেই বিষয়টা পরিষ্কার হচ্ছে। কিন্তু ঝন্টুদা, এই বিষয়টাও তো নজরে রাখবার যে দিল্লিতে যদি পদ্ম ফোটে তাহলে পশ্চিমবঙ্গেও তো বিজেপি নিশ্চয়ই বাড়তি অক্সিজেন কিছু পাবে না। সেটা দেখো, একদম অক্সিজেন তো পাবে, কারণ আমাদের এ রাজ্যে সাংগঠনিক দিক থেকে বিজেপি একটা ছেঁড়া ছাতা নিয়ে গা ঢাকতে চায়। আমি বারবার বলছি যে ছেঁড়া ছাতা নিয়ে তাদের বৃষ্টির জল রোদ কিছুই আটকানো যায় না। ফলে এই দিল্লি নির্ভরতা কাটিয়ে যেদিন এখানকার স্থানীয় নেতৃত্ব স্বাবলম্বী হবে, এখানকার ভোট মানচিত্রটাকে বুঝতে হবে। মনে রাখবে, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে প্রত্যেকটা রাজ্যের আলাদা করে একটা ডেমোগ্রাফি থাকে, সেখানে একটা পার্সেন্টাইল অফ ভোটার থাকে যারা প্রভাবিত করে। পশ্চিমবঙ্গে যে কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসতে গেলে সেটা মাথায় নিয়ে তাকে আসতে হবে। এই বিষয়ে আমরা আলোচনা করব। আপনি একটু আমাকে সময় দিন, আমি আমাদের প্রতিনিধির সঙ্গে একবার কথা বলবো। জ্যোতির্ময়, যে বিষয়টা একটা সামনে আসছে, যে দেখো বুধবার ভোট পর্বের শেষে কিন্তু ধারাবাহিকভাবে অনিয়মের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু বারবার আপ তুলেছে। এই অনিয়মের অভিযোগ তোলবার পেছনে তাদের কি কোনো মানে প্রতিবন্ধকতা ছিল, বা এটা কি মনে করা হচ্ছে যে এটা তাদের দুশ্চিন্তার কোনো প্রতিফলন? দেখো, গতকাল কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা গতকাল দেখেছি কেজরিওয়ালের বাড়িতে অ্যান্টি করাপশন ব্যুরো অফিসাররা রাতারাতি পৌঁছে যান, তারা জোর করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন, তাদেরকে আটকানো হয়। আম আদমি পার্টির নেতাকর্মীরা তাদেরকে কেজরিওয়ালের বাড়ির সামনে আটকান এবং তার পরবর্তী ক্ষেত্রে নোটিশ দিয়ে তারা চলে যান। কেন? তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি হঠাৎ করে অভিযোগ করেন যে তার দলের 16 জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে, তাদেরকে 15 কোটি টাকা করে অফার দেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে যদি তারা জিতে বিধায়ক হন তাহলে যেন তারা বিজেপিতে যোগ দেন, তাহলে তাদেরকে 15 কোটি টাকা করে তাদের দেওয়া হবে। এই অভিযোগ সত্য না মিথ্যা আমরা জানি না, কিন্তু বিজেপি যে কথা পাল্টা বলছে যে আদতে এক্সিট পোল থেকে যে ইঙ্গিত অরবিন্দ কেজরিওয়াল পেয়েছেন যে তার হার কার্যত নিশ্চিত, সেই কারণের জন্যই তিনি বিভিন্ন অজুহাতের জায়গা তিনি তৈরি করছেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয় দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের কাছে যে এই অভিযোগ আদৌ সত্য নয়, ফলত তার তদন্ত হওয়া উচিত। এবং লেফটেন্যান্ট গভর্নর তিনি তদন্তের নির্দেশ দেন এবং সেই তদন্তের নির্দেশের কারণেই অ্যান্টি করাপশন ব্যুরো তারা ময়দানে নেমে পড়েছে। আমি এই পুরো কথাটি বললাম একটাই কারণে, তার কারণ দিল্লির এই সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা বা পরিচালনার ধরনের ক্ষেত্রে আমরা দেখেছি যে গত 10 বছর ধরে যেভাবে বারবার ধরে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে প্রতিটা ফেজে সেই কেন্দ্রীয় এজেন্সিকে ফেজ করতে হয়েছে।